তো বন্ধুরা, তোমরা আমাদের পুরী ব্লগের পার্ট 1-এ দেখেছিলে আমরা বাড়ি থেকে কিভাবে পুরী গিয়ে পৌঁছালাম, কোন হোটেলে উঠলাম। এছাড়া আমাদের সমুদ্রে স্নান করা আর জগন্নাথ দেবকে পুজো দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছি আমাদের পুরী ব্লগের পার্ট 1-এ। আর এইবার নিয়ে এসেছি আমরা আমাদের পুরী ব্লগের পার্ট 2। এখানে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরীর সাইট সিন আমরা কিভাবে করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, কি কি দেখতে পেলাম না, কতটাই বা মজা করলাম। এই সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো আমাদের এই পুরী ব্লগের পার্ট 2-তে। তো আবারও তোমাদের একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠায়। তো বন্ধুরা, আমরা নেই করে পুরীতে প্রায় 7 থেকে 8 বার এসেছি এর আগে। পুরীর সমস্ত কিছুই আমাদের ঘোরা, সমস্ত সাইট সিন আগে করেছি। তবুও আবারও ভাবলাম এইবার ওয়েদারটা খুব ভালো আছে, যদিও আমরা মে মাসে এসেছি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেই কারণে ভাবলাম আরেকবার সাইট সিনটা করেই নিই। আর বাবা নেই নিয়ে 3 বার এসেছে, কিন্তু সাইট সিনটা কোনোবার করেনি। তাই আমরা সাইট সিনের জন্য একটা আর্টিকা ভাড়া করে নিয়েছিলাম। আর আমরা তো গ্রুপে ছিলাম 6 জন থেকে 7 জন, তোমরা জানো, 6 জন বড় আর একটা ছোট বাচ্চা মিনি। তো সেই জন্যে আমরা দেখলাম আমাদের একটা গাড়ি ভাড়া করে নেওয়াটাই বেশি ভালো হবে, কারণ গাড়িতে করে আমরা নিজেদের মতো করে ঘুরতে পারবো, কোনো স্পটে ইচ্ছা হলে বেশি থাকতে পারবো আর কোনো স্পট থেকে তাড়াতাড়ি চাইলে বেরিয়ে যেতে পারবো। কিন্তু বাসে গেলে পরে তারা ঠিক করে দেবে কোন স্পটে আমাদের কতক্ষণ থাকতে পারবো। আর আমাদের তো জানো, ভিডিও করা, রিলস করা, ফটোশ্যুট করা এগুলো থাকে। তো যেই জায়গাটা ভালো লাগবে সেখানে তো আমরা একটু বেশিক্ষণ টাইম কাটাবো। সেই জন্যে কারোর অধীনে থাকতে ভালো লাগে না, নিজেরা নিজেদের মতো স্বাধীনভাবে ঘুরবো। তাই আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো প্রথমেই আমরা চলে গেছিলাম, দেখো, এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফিতে টিকিট কেটে নিয়ে, এই যে সামনে দেখো টিকিট কাউন্টার রয়েছে, আমরা যাচ্ছি সেখানে টিকিট কাটতে। সেখানে টিকিট কেটে নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, তার আগে এখানে একটা খুব সুন্দর ধাবা আছে, ওই যে দেখা যাচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যাই হোক একটা ধাবা টাইপ। তো ওখানে আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, তারপর টিকিট কেটে নিয়ে চললাম ভেতরে। দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো নামটা শুনেই বুঝতে পারছো, স্যান্ড আর্ট মিউজিয়াম, অর্থাৎ বালি দিয়ে নানা রকম কারুকার্য করা জিনিস এখানে বানানো আছে। সেইগুলোই আমরা এখানে দেখার জন্য ঢুকেছি। অনেক সময় দেখবে পুরীর সমুদ্রের মানে যে সি বিচ, সেখানেও বালি দিয়ে অনেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রাখে। ঠিক সেই রকমই অনেক কার্টুন ক্যারেক্টার বা অনেক মন্দির বলো, বা যীশু খ্রিস্টের এই যে একটা স্ট্যাচু মতো রয়েছে, এখানে কিংকং দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম নানা রকম জিনিস এখানে বালি দিয়ে বানানো রয়েছে। সত্যি মানে এত সুন্দর, কিভাবে যে বালি দিয়ে এত সুন্দর জিনিসগুলোকে এরা বানায়, মানে দেখলে অবিশ্বাস্য লাগে যেগুলো সত্যি কি বালি দিয়ে বানানো। এখানে প্রচুর এরকম বানানো রয়েছে, মানে দেখে শেষ করা যাবে না, এত রয়েছে। তো আমরা তার মধ্যে যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে বানানো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর এদের হাতের কাজ।
আচ্ছা, এইগুলো কিন্তু স্ট্যাচুও না আর বালি দিয়েও তৈরি না, স্ট্যাচুগুলো এদের পেছনে আছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এইগুলো সব বালি দিয়ে তৈরি। দেখো এখানে গান্ধীজি কা সেই 3 বান্দার বসে আছে, বুড়া মাত শুনো, বুড়া মাত বলো, বুড়া মাত দেখো। মানে সবকিছুই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে আবার এপিজে আব্দুল কালামেরও একটা স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছি। বাহ, এইদিকে আবার জগন্নাথ দেবের একটা খুব সুন্দর কালারিং স্ট্যাচু বানিয়েছে। তো মোটামুটি আমাদের এই ভেতরের যা যা ছিল দেখা কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের বেরোতে হবে নেক্সট ডেস্টিনেশনের জন্য, কারণ আর বেশি সময় একটা জায়গায় নষ্ট করা যাবে না। ভেতরটা বেশ সুন্দর লাগলো, এত সুন্দর কারুকার্য, এত সুন্দরভাবে করা, কি করে যে এরা এগুলো বানায় মানে চোখে দেখে বিশ্বাস করা যায় না যে এগুলো বালি দিয়ে তৈরি করা। তো চলো বেরিয়ে গেলাম এখান থেকে। তো এইবার আমরা এসে পৌঁছালাম আরেকটা খুব সুন্দর সি বিচ। এই বিচটার নাম হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। বিচটা কিন্তু একটু অন্যরকম, মানে পুরীর সমুদ্রে যে বিচ রয়েছে সেখানে যেরকম প্রচুর ভিড়, এখানে কিন্তু অতটা ভিড় নেই। এখানে হয়তো হাতে গোনা কিছু হোটেল আছে থাকার মতো, পুরীর মতো অতটাও এখানে হোটেল নেই। অনেক কম পর্যটকই এখানে থাকে এসে, যার ফলে এই বিচটা অনেকটা ফাঁকা। যারা সাইট সিন করতে আসছে একমাত্র তারাই এখানে এসে ভিড় জমিয়েছে। আর এখানকার জলের কালারটাও কিন্তু একটু ব্লু, যেটা পুরীর সমুদ্রের জলের কালারের সাথে কিন্তু অনেকটাই আলাদা। তো এই বিচে এসেই প্রথমেই বাবানের চোখে পড়লো এই কোয়াড বাইক বা এটিভি গুলো। তাও বললো আমি এটা একটু রাইড করবো। ঠিক আছে, করবি যখন কর। ও একটা বেশ ওর পছন্দের মতো কালার চুজ করে সেই বাইকে উঠে বসলো। বেশ ভালোই লাগে এগুলো চালাতে, সি বিচের উপর দিয়ে, বালির উপর দিয়ে খুব সুন্দর লাগে চালাতে। তো ও খুব খুশি এটা চালাতে পেরে। এই বিচটা এতটাই সুন্দর যে আমরা কিন্তু বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি, অনেক রিলস বানিয়েছি, ফটোশ্যুট করেছি। ওই যে বললাম নিজেদের গাড়িতে এলে এটাই একটা বড় সুবিধা যে আমি আমার ইচ্ছা মতো কোন স্পটে কতটা সময় কাটাবো সেটা আমি ঠিক করতে পারি। আমাকে কেউ তাড়া দেওয়ার নেই যে চলো চলো টাইম হয়ে গেছে উঠে যেতে হবে বা চলে যেতে হবে। আর বাসে করে এলে ওরা যে নির্দিষ্ট টাইম ঠিক করে দেয় সেই টাইমের মধ্যেই সেই স্পটটা ছেড়ে বেরিয়ে যেতে হয়। তো সেই কারণেই আমাদের নিজেদের গাড়ি রিজার্ভ করা। এখানে আমরা অনেকটা সময় কিন্তু কাটিয়েছি এবং আমাদের সেটা অনেকটা কাজে লেগেছে, কারণ আমাদের যে কাজ রিলস বানানো, ফটোশ্যুট করা, তার জন্য এই বিচটা কিন্তু একদম আদর্শ ছিল, যার জন্য অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করেছি।
তো যাই হোক, চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে আমাদেরকে সোজা ড্রাইভার নিয়ে গেল কোনারক সান টেম্পলে। আমরা এর আগে যখন পুরী এসেছিলাম, তো এখন দেখছি এই জায়গাটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা মডিফাই করা হয়েছে। আগে যেরকম ছিল তার থেকে এখন অনেক ডেভেলপ হয়েছে জায়গাটা। এখানেও কিন্তু এন্ট্রি ফি আছে, টিকিট কেটে তারপরেই ভেতরে ঢুকতে হয়। আর এখানে প্রচুর ক্যামেরাম্যান আছে যারা তোমাদেরকে ফটো তোলার জন্য অ্যাপ্রোচ করবে। প্রত্যেকের কাছেই মোবাইল থাকে বা ডিজিটাল ক্যামেরা থাকে, তবু আমি বলবো এদের কাছ থেকে কয়েকটা ছবি অবশ্যই তুলো, কারণ এদের তোলা ছবিগুলো যেন একটা অন্যরকম সুন্দর হয়। তো এর আগেও আমরা যখন এসেছিলাম এদের কাছ থেকে ছবি আমরা তুলেছিলাম, এইবারও আমরা তুললাম। ওরা সঙ্গে সঙ্গে মোবাইলে হোয়াটসঅ্যাপে ওরা ছবিগুলো পাঠিয়ে দেয়, কারণ প্রিন্ট করতে তো একটু টাইম লাগবে, সেই টাইমটা কারোর কাছেই থাকে না, সবাই এখানে সাইট সিনে আসে। তো আমরাও কিছু ছবি ওদের কাছ থেকে তুলে নিলাম। আর এই হচ্ছে এন্ট্রি গেট, টিকিট কেটে এসে এখানেই কিন্তু এন্ট্রি করতে হবে। তো গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। কোনারক সান টেম্পলটা কিন্তু আমরা যেহেতু বললাম আমরা 7 থেকে 8 বার পুরী এসেছি, তো যখনই আসছি দেখছি অনেকটা কিন্তু টেম্পলটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, মানে অনেকটা অংশ ভেঙে পড়েছে। মানে আগে যতটা বড় ছিল টেম্পলটা এখন কিন্তু ততটা বড় নেই, যদিও এখন অনেকটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, তবুও প্রথম দিকে যতটা মন্দিরটা বড় ছিল এখন কিন্তু তার অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আর এর ভেতরের এরিয়াটাও অনেক বড়, ভেতরটা ঘুরে দেখতে বেশ টাইম লাগে। তো চন্দ্রভাগা বিচের মতোই এইখানেও কিন্তু আমরা অনেকটা টাইম কাটিয়েছি আর অনেক ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি। আর এই কোনারক সান টেম্পলের ভেতরে এত সুন্দর সুন্দর স্পট আছে ছবি তোলার জন্য, যে কোন স্পটটা ছেড়ে কোথায় তুলবো সেটা বুঝতেই কনফিউজ হয়ে যেতে হয়। এর ভেতরে মন্দিরের এত ধ্বংসাবশেষ রয়েছে, প্রত্যেকটা জায়গার সামনেই মনে হয় ছবি তুলি। আর প্রচুর পাথরের হাতি, ঘোড়া এ ধরনের স্ট্যাচু করা রয়েছে। দেখো সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। আর সেই বিখ্যাত কোনারকের যে চাকাটা থাকে, সেই চাকার সামনে তো সবাই ছবি তোলে, সবারই এই চাকার সামনে একটা হলেও ছবি থাকে। আর এই যে দেওয়ালগুলো রয়েছে, দেওয়ালের গায়ে দেখো তখনকার যে আমাদের সভ্যতা ছিল, সেই সভ্যতার বিভিন্ন নিদর্শন দেওয়ালের গায়ে মূর্তির আকারে খোদাই করা রয়েছে। তখনকার দৈনন্দিন জীবনে যা যা ঘটতো সেগুলো সবই এই দেওয়ালের মধ্যে খোদাই করা আছে। তো অনেকটা সময় লেগেছে এর ভেতরে ঘুরতে, ফটোশ্যুট করতে আর রিলস বানাতে। দেখো অনেক ধ্বংসাবশেষ এখানে এইভাবে পড়ে আছে, যেগুলো কিন্তু আগে এসে দেখেছিলাম অনেকটা অক্ষত ছিল, কিন্তু এখন সেগুলো অনেক ধ্বংস হয়ে গেছে। তো চন্দ্রভাগা বিচের মতোই এখানেও আমরা প্রচুর ছবি তুললাম, আর রিলস সে তো আমাদের বানাতেই হবে।
আর কোনারক সান টেম্পল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ধবলগিরিতে। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, কিন্তু তোমাদেরকে বলে রাখি এই মন্দিরে কিন্তু খুব সাবধান, কারণ এখানে অনেক পুরোহিতরা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে যারা কিন্তু মানুষকে খুব ঠকানোর চেষ্টা করছে। মানে হঠাৎ করে হাতের মধ্যে কোনো ফুল বা মালা ধরিয়ে দিচ্ছে বা পুজোর কোনো সামগ্রী দিয়ে একটা বড় টাকা ডিমান্ড করছে। তো তোমরা এখানে খুব সাবধানে থেকো, কেউ জোর করে কিছু দিতে চাইলে হট করে হাতে নিয়ে নিও না। আর এই মন্দিরটার পেছনেই রয়েছে একটা বুদ্ধ মন্দির, যেখানে বুদ্ধদেবের বেশ 4-5খানা স্ট্যাচু রয়েছে। কোনো জায়গায় উনি বসে রয়েছেন, কোনো জায়গায় শুয়ে রয়েছেন, এরকম ভাবে স্ট্যাচু রয়েছে। কিন্তু এইখানে যখন আমরা পৌঁছেছি তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা সঙ্গে করে একটাই ছাতা এনেছিলাম, তাই অনেকটাই আমরা ভিজে গেছি। আর একটু তাড়াহুড়ো করেই এই স্পটটা দেখে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ এরপরে যদি জোরে বৃষ্টি নেমে যায় তখন হয়তো পুরোটাই ভিজে যাব। দেখতেই পাচ্ছ সবাই ছাতা হাতে নিয়ে ঘুরছে, কারণ সাইট সিন করতে বেরিয়েছে। বৃষ্টি নেমেছে বলে কি আর স্পটটাকে কেউ বাদ দেবে? কেউই বাদ দিতে চায় না। তো দেখো আমরাও ছাতা নিয়ে আর মাথায় রুমাল বেঁধে নিয়েছি, কারণ ওই আগেই বললাম একটা ছাতায় তো 3 জনের হয় না। বুদ্ধদেবের বেশ 4-5খানা মূর্তি এখানে গোল করে ঘুরে দেখতে হয়, আর খুব সাজানো গোছানো জায়গাটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ধবলগিরি থেকে বেরিয়ে আমরা আর বেশি সময় নষ্ট না করে সোজা চলে গেলাম নন্দনকাননে। মাঝখানে আমরা কিন্তু 2-3টে স্পট বাদ দিয়ে দিয়েছি, যেমন উদয়গিরি, খণ্ডগিরি আর ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। কারণ তোমাদের আগেই বললাম এসব সাইট সিন আমাদের বহুবার করা, নতুন করে দেখার আর কিছু নেই। আর হালকা বৃষ্টি নেমে গেছে, আর আমরা যেহেতু 2-3টে স্পটে অনেকটা সময় আমরা নিয়েছি, তো ওইগুলো দেখতে গেলে নন্দনকাননটা দেখা হতো না। আর আমাদের সঙ্গে যেহেতু 3-3টে বাচ্চা রয়েছে, নন্দনকাননের অ্যাট্রাকশনটা ওদের কাছে অনেক বেশি। সেই কারণে আমরা কিন্তু সোজা নন্দনকাননে চলে এলাম। আর আমাদেরকে বলা হয়েছিল যে 4টের সময় গেট বন্ধ হয়ে যায় নন্দনকাননের, তারপরে আর কোনো টিকিট দেওয়া হয় না। এই জন্য আমি গাড়িতে বসেই অনলাইনে টিকিট বুক করে নিয়েছিলাম, কারণ টিকিট বুক করা হয়ে গেলে আমাদেরকে ঢুকতে দিতে ওরা বাধ্য। সেই কারণে অনলাইনে আমি টিকিট কেটে নিয়েছিলাম, নিয়ে এসে সোজা ঢুকে পড়লাম নন্দনকাননে। আর নন্দনকাননের এই ওপেন জীবজন্তুগুলো দেখতে এতটাই ভালো লাগে, সেই জন্যই অন্য স্পটগুলোকে ছেড়ে দিয়ে সোজা নন্দনকাননে চলে আসা। আর আমরা যখন এসেছি এই সময় চলছে সমস্ত জন্তু জানোয়ারের লাঞ্চ টাইম, প্রত্যেকটি দেখছি খেতে দিয়েছে। আর বাঘ মামাদেরকে দেখো বড় বড় মাংসের পিস দিয়েছে, তারা আর আমাদেরকে মুখ দেখাবে কি, মাংস খেতেই তারা ব্যস্ত। আর খাবে নাই বা কেন, সবাই তো সারাদিন বসে থাকে এই খাবারের অপেক্ষায়। তো ওদের এটা লাঞ্চ টাইম চলছে, ওরা বসে বসে খাওয়া দাওয়া করছে, আর আমরা দূর থেকে ভাবছি যদি একটু কাছে এগিয়ে আসে আমরা একটু ভালো করে ওদেরকে দেখতে পারি। তো যাই হোক, নন্দনকাননটা সবার কাছেই খুব প্রিয়, বিশেষ করে বাচ্চাদের কাছে। ওরা খুব এনজয় করেছে এখানে। আমরা অনেকটা টাইম নন্দনকাননে স্পেন্ড করেছি, মোটামুটি সমস্ত জীবজন্তুই আমরা দেখতে পেরেছি। তো এই নন্দনকানন দেখে আমাদের কিন্তু পুরীর সাইট সিন শেষ হলো। এরপরে আমাদের হোটেলে ফেরার পালা। আর পুরীর সমস্ত ঘোরাঘুরির ভিডিও তো পার্ট 1-এ তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা। আর তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই, সেই মন খারাপের পালা। সমস্ত কিছু ঘুরে যতই 7বার 8বার আসি না কেন, তবু কোনো একটা জায়গা থেকে যখন বাড়ি ফিরতে হয় মনটা তো একটু ভারী হয়। তো আমাদের ট্রেন রাত্রিবেলা, আমরা আমাদের ডিনার প্যাকিং করে নিয়ে চলে এসেছি। ট্রেনে উঠে আমরা ডিনার করব। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, সবারই মন খারাপ, বাড়ি ফিরতে হচ্ছে।
তো আবারও হবে ঘোরা, প্রত্যেক বছরই তো আমরা ঘুরতে যাই অন্তত 1 থেকে 2 বার। তো প্রত্যেক জিনিসেরই একটা শেষ আছে, তো এই ট্যুরটাও আমরা এখানে শেষ করছি। চললাম কলকাতায় বাড়ির পথে। তো প্রত্যেকবারের মতো তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে, কোনো জোড়াজুড়ির ব্যাপার নেই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরও উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।